ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। একদিকে বুধবারই শেষ হচ্ছে আমেরিকা ও ইরানের যুদ্ধবিরতি। যদিও ট্রাম্পের দাবি তিনি নাকি সেই যুদ্ধ এবার জিতে গেছেন, কিন্তু তার দেশেরই সংবাদ মাধ্যম নাকি তাকে কৃতিত্ব দিচ্ছে না। ভাবুন একবার কি অবস্থা ডোনাল্ড ট্রাম্পের। আবার তিনি দাবি করেছেন যে মার্কিন অবরোধের কারণে ইরান প্রতিদিন প্রায় $500 মিলিয়ন আয় হারাচ্ছে। অন্যদিকে ইরান সতর্ক করেছে যে যদি যুদ্ধবিরতির পর আমেরিকা পুনরায় হামলা চালায় তবে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। আবার ট্রাম্প সোমবারই আবার দাবি করেছেন যে যদি কোনো চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি শেষ হয় তবে প্রচুর বোমা বিস্ফোরণ শুরু হবে। সব মিলিয়ে ফের একবার অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কা মধ্যপ্রাচ্য। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে আবার গাজা এবং লেবানন। কেনই বা নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েও হুমকি দিচ্ছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট? এই আবহে প্রাক্তন সিআইএ কর্তা এক বিস্ফোরক দাবি করেছেন। তার মতে ইরানে পরমাণু হামলা করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রাক্তন সিআইএ কর্তার এই দাবি কি আদৌ সত্যি? যদি সত্যি হয় তাহলে আগামীতে কি সত্যি বড় ধরনের কোনো বিপদ রয়েছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার ক্রমশ বিস্তার হচ্ছে এবং সেটা কি একেবারে ওই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হতে পারে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের আগের এপিসোডেই বলেছিলাম যে ফের অশান্ত হয়ে উঠছে কিন্তু মধ্যপ্রাচ্য। ভেস্তে গেছে পাকিস্তানের মধ্যস্থতায় ওই শান্তি বৈঠক। এদিকে আমেরিকার সময় অনুযায়ী মঙ্গলবার রাতেই কিন্তু শেষ হচ্ছে আমেরিকা ও ইরানের যুদ্ধবিরতি। এদিকে সোমবারই মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি কোনো চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি শেষ হয় তবে প্রচুর বোমা বিস্ফোরণ শুরু হবে। একই সঙ্গে ট্রাম্প আবার এক ধাপ এগিয়ে সাফ জানিয়েছিলেন ইরান কখনো তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে না। তাছাড়া আবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প ফের একবার মনে করিয়ে দিয়েছেন অপারেশন মিডনাইট হ্যামারের কথা। ট্রাম্প দাবি করেছেন যে এই হামলার ফলে ইরানের পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অন্য দুটো কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই ধ্বংসস্তূপকে নিউক্লিয়ার ডাস্ট হিসেবে অভিহিত করেছেন। এদিকে পাল্টা ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি বলেছেন যদি আবার কোনো শত্রুপক্ষের হামলা হয় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক এবং কঠোর জবাব দিতে সদা প্রস্তুত। তাছাড়া আগের এপিসোডেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ইরানের তুস্কা নামে একটি জাহাজ আটক করে রেখেছে আমেরিকা, যাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে ওই মধ্যপ্রাচ্যে। আর আপনাদের এটাও জানিয়ে রাখি যে ইরান এই বিষয়টিকে কিন্তু মোটেও সহজভাবে নিচ্ছে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর তথ্য অনুযায়ী ইরানের বিদেশ মন্ত্রক রাষ্ট্রসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের কাছে আমেরিকার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। অভিযোগে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের বাণিজ্যিক জাহাজ টুস্কা আটক করে অবৈধ এবং নৃশংস কাজ করেছে, যা আন্তর্জাতিক আইন এবং যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে। পাশাপাশি ইরানের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে যে এই ঘটনায় অত্যন্ত বিপজ্জনক পরিণতি হতে পারে এবং আমেরিকাকে দ্রুত জাহাজটি এবং তার নাবিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে জাহাজটি আটক করার সময় নাবিক এবং তাদের পরিবারের সদস্যদের ভয় ভীতি দেখানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর এই তথ্য প্রকাশ করেছে। আর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে এই জাহাজ আটকের ঘটনাকে ইস্যু করে ইরান যুদ্ধবিরতির আলোচনায় বসতে রাজি হচ্ছে না। ইরানের পার্লামেন্টের স্পিকার আগেই জানিয়ে দিয়েছেন হুমকির মুখে রেখে আলোচনার টেবিলে তাদের কোনো মতেই বসানো যাবে না। এই আবহে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের প্রাক্তন প্রধান ডেভিড পেট্রিয়াস দাবি করেছেন যে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা আবার বাড়তে পারে। দুই দেশই পারস্পরিক আলোচনায় আগ্রহী, কারণ তিনি মনে করেন ট্রাম্প সামরিক সাফল্যের দাবি করলেও এখনই পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ইরানের অর্থনীতি মার্কিন নৌ অবরোধের কারণে ভেঙে পড়ার মুখে, তাই তারাও একটু শ্বাস নেওয়ার সময় চায়। তাই পেট্রিয়াসের মতে দুই দেশই সরাসরি সংঘাত এড়িয়ে নিজেদের শর্তগুলো টেবিলে রেখে দর কষাকষি করতে চাইছে। একই সঙ্গে তিনি আবার উল্লেখ করেছেন যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য চীনও নাকি নেপথ্যে চাপ দিচ্ছে। যদিও আল জাজিরার খবর অনুযায়ী ইরানের বিদেশ মন্ত্রক এবং পার্লামেন্টের সূত্র জানিয়েছে ইসলামাবাদে কোনো ইরানি প্রতিনিধি দল পাঠানো হয়নি। পার্লামেন্টের স্পিকার এবং প্রধান আলোচক গালিবাফ এবং বিদেশমন্ত্রী আরাকচি এবং তার উপমন্ত্রী সবাই ইরানেই রয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়ে দিয়েছে যে কোনো প্রযুক্তিগত দল সহ কোনো ধরনের দলই ইসলামাবাদে পাঠানো হয়নি। ফলে এই বৈঠকে ইরানের অংশগ্রহণ এখনও কিন্তু অনিশ্চিত। তবে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের প্রাক্তন প্রধান ডেভিড পেট্রিয়াসের মতে আমেরিকা আলোচনায় বসতে আগ্রহী, কিন্তু তার আগে ইরানকে দুটি শর্ত মানতে হবে। প্রথমত, হরমুজের নিয়ন্ত্রণ শিথিল করতে হবে তেহরানকে, আর দ্বিতীয়ত সে দেশে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। যদি ইরান শর্ত মানতে রাজি না হয় তাহলে আমেরিকা হরমুজে কিছুটা বল প্রয়োগ করতে পারে। অন্যদিকে ইরানও ছেড়ে কথা বলবে না, তারাও পাল্টা জবাব দেবে। ফলে আগামী দিনে পরিস্থিতি ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে, অর্থাৎ যুদ্ধের আশঙ্কা, এবং তা আরও তীব্র হচ্ছে এমন আশঙ্কা করছে কিন্তু ইরানও। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মেহসানি এজেই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আমেরিকা আবার সামরিক হামলা শুরু করতে পারে এমন সম্ভাবনা একেবারেই কম নয়, যে কারণে তিনি তার দেশকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন শত্রুপক্ষ এখনও তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি, তাই নতুন করে সংঘাত শুরু হবার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প আবার দাবি করেছেন তারা অনেক বড় ব্যবধানে যুদ্ধ জিতছেন। তার দাবি অনুযায়ী মার্কিন হামলার মুখে ইরানের নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের পারমাণবিক স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের মতে তার কঠোর নৌ অবরোধের কারণে ইরান অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে এবং তারা প্রতিদিন প্রায় $500 মিলিয়ন লোকসান করছে। তবে প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এমন বক্তব্যের নেপথ্যে ঠিক কোন ইঙ্গিত? দেখুন, বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই জয়ের ঘোষণা মূলত একটি মনস্তাত্ত্বিক কৌশল, যাতে ইসলামাবাদে শুরু হতে যাওয়া ওই শান্তি আলোচনায় ইরানকে চাপের মুখে রাখা যায়। কারণ এমনিতেও ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শেষ হবার পর পুনরায় কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষ করে যেগুলো কাতার, বাহরিন এবং ইরাকে অবস্থিত, তাদের প্রাথমিক লক্ষ্যবস্তু করা হবে। এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সেন্ট কমের তরফে দাবি করা হয়েছে ইরান বন্দরগামী এবং বন্দর থেকে যে সমস্ত জাহাজ বাইরে যাবার চেষ্টা করছিল, এরকম 27টিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যেহেতু হরমুজ প্রণালী আমেরিকা অবরুদ্ধ করেছে, তাই আপাতত কোনো জাহাজ ইরান থেকে বের হতে পারছে না। আবার ইরানের বন্দরেও কোনো জাহাজ ঢুকতে দেওয়া হচ্ছে না। জাহাজ ট্র্যাকিং তথ্য বলছে হরমুজ প্রণালীর দুপাশে এমনভাবে অবরুদ্ধ করা হয়েছে যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই উত্তেজনার আবহে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি আবার জানিয়েছেন বর্তমান সংঘাতের পরিস্থিতিতে তেহরান কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে এবং তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা ধরে রেখেছে। একই সঙ্গে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল উন্মোচন করা হতে পারে। ঠিক কোন কৌশলের কথা বলছে ইরান? ইসরায়েল এবং আমেরিকা কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে, নাকি সবটাই আইওয়াশ? এবার যুদ্ধ হলে নতুন কৌশলে লড়বে খামেনির দেশ ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছে ইরান এখন পর্যন্ত তার আসল সামরিক শক্তি প্রদর্শনই করেনি। যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা চালায়, তবে ইরান এমন কিছু নতুন কৌশল অবলম্বন করবে যা শত্রুপক্ষ কল্পনাও করতে পারবে না। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত এবং তাদের আঙুল এখন ট্রিগারে। তার মতে গত কয়েক দশকে ইরান যে দেশীয় সামরিক প্রযুক্তি গড়ে তুলেছে, তার প্রভাব এই সংঘাতের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কোন কৌশলের কথা বলছে ইরান? বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এমন দাবির পেছনে রয়েছে বেশ কিছু কারণ। প্রথমত, ইরানের উন্নত হাইপারসনিক মিসাইল প্রযুক্তি। দ্বিতীয়ত, ইরান ড্রোনের দুনিয়ায় এখন অন্যতম শক্তি। তাদের নতুন কৌশল হতে পারে একসঙ্গে শত শত কামিকাজে বা ওই আত্মঘাতী ড্রোন দিয়ে আকাশ একেবারে ছেয়ে ফেলা, যাতে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম কনফিউজড হয়ে যায় এবং সবগুলোকে আটকাতে ব্যর্থ হয়। ফলে গুরুত্বপূর্ণ রাডার এবং যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারে। তৃতীয়ত, ইরান শত শত ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন বোট ব্যবহার করতে পারে, যা অত্যাধুনিক মিসাইল বহন করে। বড় বড় মার্কিন যুদ্ধজাহাজ বা ক্যারিয়ারগুলোকে ঘিরে ফেলে তারা হিট অ্যান্ড রান পদ্ধতিতে আক্রমণ চালাতে পারে।
চতুর্থত, সাইবার আক্রমণ বা প্রযুক্তিগত ভিত্তিক যুদ্ধ একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। তারা মার্কিন সামরিক যোগাযোগ ব্যবস্থাকে সাইবার হামলার মাধ্যমে অচল করে দিতে পারে। এমনকি মহাকাশে থাকা জিপিএস ব্যবস্থাকে বিভ্রান্ত করার প্রযুক্তিও তাদের কাছে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাছাড়া আবার লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের মিলিশিয়াদের একসঙ্গে সমস্ত ফ্রন্ট লেলিয়ে দেওয়া ইরানের কিন্তু একটা পুরনো এবং অত্যন্ত কার্যকর কৌশল। ইরান সম্ভবত এই রিং অফ ফায়ার কৌশলের আরও উন্নত সংস্করণ ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। কি এই রিং অফ ফায়ার কৌশল? সহজ কথায় বলতে গেলে রিং অফ ফায়ার হলো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি বিশাল বৃত্ত, যা দিয়ে ইসরায়েল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে চারপাশ থেকে ঘিরে রাখা হয়েছে। আর শেষমেশ ইরানের এই হুমকির প্রধান উদ্দেশ্য হলো ডোনাল্ড ট্রাম্পকে ভয় দেখানো। তারা বোঝাতে চাইছে যে যুক্তরাষ্ট্র যদি মনে করে শুধু বিমান হামলা চালিয়ে তারা জিতে যাবে, তবে সেটা ভুল। ইরানের হাতে থাকা নতুন কার্ড যুদ্ধকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারে যেখানে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি হবে অপূরণীয়। অন্যদিকে আমেরিকার অন্দরে ইরান যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কিন্তু সংগঠিত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ওয়াশিংটন ডিসিতে ইরানের যুদ্ধের বিরুদ্ধে একটি বড় বিক্ষোভ হয়েছে। উল্লেখযোগ্যভাবে যে বিক্ষোভে যোগ দিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন কয়েক ডজন প্রাক্তন মার্কিন সেনা সদস্য। মঙ্গলবার দুপুরে ডজন খানেক প্রাক্তন সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে প্রবেশ করে এবং যুদ্ধের বিরুদ্ধে রীতিমতো স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ছিল লাল টিউলিপ ফুল। তারা এই ফুলের মাধ্যমে যুদ্ধে নিহত সাধারণ ইরানি নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানান। এখানে এই লাল টিউলিপ সম্পর্কে আপনাদের একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। ইরানি সংস্কৃতিতে লাল টিউলিপকে শহীদদের প্রতীক হিসেবে গণ্য করা হয়। একটি প্রাচীন পারস্য উপকথা অনুযায়ী কোনো বীর যখন দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন, তখন তার রক্তের প্রতিটি ফোঁটা থেকে মাটি ফুঁড়ে একটি করে লাল টিউলিপ জন্ম নেয়। আপনি যদি ইরানের জাতীয় পতাকার মাঝখানের লোগোটি লক্ষ্য করেন, দেখবেন সেখানে অনেকটা ফুটে থাকা টিউলিপ ফুলের মতন দেখায়। 1979 সালে বিপ্লবের পর থেকে এটি ইরানের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে, যা ন্যায় বিচার এবং ত্যাগের প্রতিনিধিত্ব করে। বিক্ষোভকারীরা এই ফুল হাতে রাখার মাধ্যমে যুদ্ধের ফলে নিহত সাধারণ ইরানি নাগরিক এবং শিশুদের প্রতি শোক প্রকাশ করেছেন। তারা বোঝাতে চেয়েছেন যে তারা ইরানের মানুষের শত্রু নন, বরং রাজনৈতিক যুদ্ধের বিরোধী। তাছাড়াও প্রাক্তন মার্কিন সেনারা সামরিক কায়দায় পতাকা ভাঁজ করার একটি আবেগঘন অনুষ্ঠানও করেন। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে এই যুদ্ধ শুরু হলে আরও অনেক মার্কিন সেনার মরদেহ পতাকায় মুড়ে দেশে ফিরবে। তাদের প্রধান ব্যানারে বড় করে লেখা ছিল এন্ড দ্য ওয়ার অন ইরান। তবে এরপর ক্যাপিটাল পুলিশ কয়েক দফায় সতর্কবার্তা দেওয়ার পর বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অন্তত ৬২ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পদকপ্রাপ্ত প্রাক্তন মার্কিন সেনা সদস্যও রয়েছে। গ্রেপ্তার হবার আগে বিক্ষোভকারীদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা জানি যুদ্ধের ভয়াবহতা কী। আমরা ইরাক এবং আফগানিস্তানের ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমরা চাই না আমাদের সন্তানরা আরেকটি অর্থহীন এবং রাজনৈতিক স্বার্থের যুদ্ধে প্রাণ হারাক। অর্থাৎ আমেরিকার সাধারণ মানুষ থেকে প্রাক্তন সেনাকর্তারা কেউ কিন্তু এই যুদ্ধ একেবারেই চাইছেন না। যদিও বিষয়টিকে যে মোটেও ভালো চোখে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট, তা বিক্ষোভকারীদের গ্রেপ্তারিতেই কিন্তু স্পষ্ট। তবে ট্রাম্পের এই পদক্ষেপের বিরোধিতা করেছেন ডেমোক্রেটিক প্রার্থীর শীর্ষ নেতা এবং সিনেটররা। ডেমোক্রেটিকদের দাবি, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই সংঘাতকে পূর্ণমাত্রায় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন, যা অসাংবিধানিক। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রবীণ এবং অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স ক্যাপিটল হিলে প্রাক্তন মার্কিন সেনা সদস্যদের গ্রেপ্তারিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে কেন ট্রাম্প প্রশাসন দেশের সাধারণ মানুষের চিকিৎসা এবং শিক্ষার বদলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। ফলে একটা বিষয় কিন্তু স্পষ্ট, নিজের ঘরেই লাগাতার বিরোধিতার সম্মুখীন হচ্ছেন এখন মার্কিন প্রেসিডেন্ট, আর হবেন নাই বা কেন। প্রাক্তন সিআইএ কর্তা ল্যারি জনসন যে বিস্ফোরক দাবি করেছেন, তাতে ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতা করাটা খুব স্বাভাবিক। প্রাক্তন সিআইএ কর্তা ল্যারি জনসন জানিয়েছেন,
যেদিন ইরানের সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, সেদিন নাকি ইরানে পরমাণু হামলা করতে চেয়েছিলেন তিনি। গুড ফ্রাইডের দিন ভেঙে পড়েছিল দুটি মার্কিন যুদ্ধ বিমান, আর এই ঘটনায় নাকি ক্ষোভে ফেটে পড়েছিলেন ট্রাম্প। এরপরই সিদ্ধান্ত নিয়েছিলেন ইরানে পরমাণু হামলার। যদিও জনসনের দাবি অনুযায়ী মার্কিন সেনার জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন বাধা দিয়েছিলেন ট্রাম্পকে। তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল এবং রাগে নাকি বৈঠক ছেড়ে চলে গিয়েছিলেন নাছোড়বান্দা ওই ডোনাল্ড ট্রাম্প। তবে তারপর কোন কৌশলে ট্রাম্পকে আটকানো হয়েছিল তা খুব একটা স্পষ্ট নয়। তবে ট্রাম্প যে নিজের ঘরেই ক্রমশ বিরোধের সম্মুখীন হচ্ছেন তা কিন্তু খুব পরিষ্কার। অন্যদিকে ক্ষমতায় আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিজের দেশে আমন্ত্রণ জানালেও হাঙ্গেরির প্রেসিডেন্ট এখন তাকে রীতিমতো হুমকি দিচ্ছেন। কিন্তু কেন? হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এতদিন নেতানিয়াহুর পক্ষে ইউরোপিয়ান ইউনিয়নে ভেটো দিলেও বর্তমান যুদ্ধ অপরাধের অভিযোগে গুরুত্ব এবং আন্তর্জাতিক আইন বাধ্যবাধকতার কারণে তিনি আর ঝুঁকি নিতে চাইছেন না। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধ অপরাধের অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর হাঙ্গেরি যেহেতু আইসিসির রোম সংবিধানে স্বাক্ষরকারী একটি দেশ, তাই আইনিভাবে তারা এই পরোয়ানা মানতে বাধ্য। ওরবান স্পষ্ট করে দিয়েছেন যে যদি নেতানিয়াহু হাঙ্গেরিতে পা রাখেন তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী হাঙ্গেরির পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হবে। বিশেষজ্ঞরা মনে করছেন ভিক্টর ওরবানের এই মন্তব্য নেতানিয়াহুর জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা। এর ফলে তার আন্তর্জাতিক চলাফেরা আরও রীতিমতো সীমিত হয়ে পড়ল। তাছাড়া হাঙ্গেরির মতন ঘনিষ্ঠ মিত্র যখন গ্রেপ্তারের হুমকি দেয় তখন বোঝা যায় যে ইউরোপের প্রায় কোনো দেশেই নেতানিয়াহুর এখন নিরাপদ স্থান নেই। তাহলে কি যুদ্ধের কারণে বিশ্বমঞ্চে একঘরে হয়ে পড়ছেন নেতানিয়াহু? সবশেষে বলা যায় পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে যেখানে একদিকে কূটনৈতিক আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা, আবার অন্যদিকে সামরিক সংঘাত আরও বড় আকার নেওয়ার ঝুঁকি। এখন পুরো বিশ্বের নজর শুধু একটাই, পরবর্তী কয়েকদিনে এই উত্তেজনা শান্তির দিকে যায় নাকি আরও বড় যুদ্ধের দিকে এগোয়। আমাদেরও নজর থাকবে সেদিকে। আজ এ পর্যন্ত, নমস্কার।